আসসালামু আলাইকুম দর্শক, আমি এই বিষয়টা নিয়ে আগেও আপনাদের সাথে কথা বলেছি, এখন আবার না বলে পারছি না। আমি সন্দেহ করেছিলাম নাহিদ আসিফরা নতুন কোনো গুটি চালছে, নতুন কোনো ঘুট পাকাচ্ছে, এবং তারা এখন যেই তাদের বাচনভঙ্গি, তারা যে নতুন নতুন আবিষ্কার করছে, এই যে হঠাৎ করে আবার ডিপ স্টেটকে তারা সামনে নিয়ে এসছে, এবং এই ডিপ স্টেটকে সামনে আনার মাধ্যমেই তাদের তাদের মুখ ফসকে বের হোক, আর সত্যিকার কথাই যে ওই যে সত্য কখনো চাপা থাকে না বের হোক, এইটা তাদের জন্য কত বড় কাল তারা একসময় বুঝবে। তারা যে বিপ্লব বিদ্রোহের কথা বলে, যে অভ্যুত্থানের কথা বলে, এটা যে ঠিক না। ডিপ স্টেটে যে সব করিয়েছে তাদের নিজেদের কথাতেই তারা ধরা খেয়েছে। এটা সবশেষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য। সে যখন বলছে যে ডিপ স্টেট তাদেরকে আরো 29 পর্যন্ত 2029 পর্যন্ত ক্ষমতায় থাকতে বসেছিল, তার অর্থটা কি? যে ডিপ স্টেটের সঙ্গে তাদের যোগাযোগ সার্বক্ষণিক ছিল, আর এই ডিপ স্টেট তো আকাশ থেকে এসে পড়েনি। কারণ 5ই আগস্টের মধ্যে দিয়ে ডিপ স্টেটের সাথে তাদের যা লেনা দেনা, যা যা করার শেখ হাসিনা বিরোধী এগুলো করেছিল, করার পরে ডিপ স্টেট তাদেরকে যদি সত্য হয় থাকতে বলেছে। ডিপ স্টেটকে স্বীকার করে নিচ্ছে এনসিপির নাহিদ ইসলাম, বলছে যে ওসমান হাদিকে এই ডিপ স্টেট মারিয়েছে, মেরে ফেলেছে, তাই না? এসব কথা বলছে। কিন্তু তারা কেন এখন এসব বলছে, এবং এই লোকগুলা কারা, ডিপ স্টেট কারা? আলোচনায় এরকমও আছে যে বাংলাদেশের ভিতরে কি একটা ডিপ স্টেট তারা তৈরি করতে চেয়েছিল, যারা সরকারের না, কিন্তু সরকারের বাইরে থেকে তারা পুরো সরকার, পুরো বাংলাদেশ পরিচালনা করবে। আমার সামনে একটা বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণ থেকে দু একটা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে আপনি জানেন যে ডিপ স্টেটটা কি? রাজনৈতিক ক্ষমতা আর গোপন প্রভাব, এই তিনের সংযোগেই বারবার উঠে আসে ডিপ স্টেট প্রসঙ্গ। ডিপ স্টেট বলতে সাধারণত এমন একটি অপ্রকাশ্য ক্ষমতার কাঠামোকে বোঝানো হয় যা সরকার বা দৃশ্যমান প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। ডিপ স্টেট ধারণাটি নতুন নয়। বিশেষ করে তুরস্ক, মধ্যপ্রাচ্যের কিছু দেশে রাষ্ট্রের অভ্যন্তরে গোপন ক্ষমতার কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও হঠাৎ নীতিগত পরিবর্তন বা অপ্রত্যাশিত সিদ্ধান্তের পেছনে অনেক সময় ডিপ স্টেটকে দায়ী করা হয়। কিছু দেশে প্রশাসনের ভেতরে শক্তিশালী প্রভাবশালী গোষ্ঠী থাকতেই পারে যারা নীতি নির্ধারণে প্রভাব ফেলে, তবে ডিপ স্টেট শব্দটি অনেক সময় অতিরঞ্জিত রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়। ডিপ স্টেট থাকুক বা না থাকুক, এই ধারণাটি আমাদের বুঝতে সাহায্য করে রাষ্ট্র পরিচালনা ও শুধু দৃশ্যমান রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আরো অনেক কিছু জড়িত। ডিপ স্টেট একটি জটিল এবং বিতর্কিত ধারণা। এটি একদিকে রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়, অন্যদিকে অনেক সময় ব্যাখ্যাতীত ঘটনাকে সহজভাবে বোঝানোর একটি মাধ্যম হয়ে ওঠে। তাই বিষয়টি বুঝতে হলে তথ্য, প্রেক্ষাপট, আলোচনা, তথ্য, প্রেক্ষাপট, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি সবকিছুই জরুরি। এই ডিপ স্টেটকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামরা এখন সামনে এসছে। আমার কাছে প্রশ্ন, খুব ক্লিয়ার প্রশ্ন, যে ডিপ স্টেটকে দিয়ে তারা যদি শেখ হাসিনাকে ফেলে দিতে চায়, তারা যে মাঝে মধ্যে বলে যে তারেক রহমান যদি কি ফেসিবাদী হয়ে উঠে টিকতে পারবে না, তারা কি এখনই তারেক রহমান সরকারকে নিয়ে ডিপ স্টেটের সাথে কোনো দেন দরবার শুরু করেছে? আবারও কি আমাদেরকে দেখতে হবে যে একটি নির্বাচিত সরকারকে কোনো একটি অশরীরী যদি বলি, অথবা বলি যে পর্দার আড়ালে থাকা একটা আবছা অন্ধকার কোনো কিছু গ্রাস করে ফেলে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কি এখনই খেলা শুরু করেছে বিএনপি গভর্নমেন্টকে নিয়ে? এবং সেই ক্ষেত্রে কি সেই ডিপ স্টেট, যাদের নাম তারা প্রকাশ করছে না, এই ডিপ স্টেটের সাথে কোনো গভীর যোগাযোগ স্থাপন করেছে? যে যোগাযোগে, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে বীজ বপন করেছিল ডিপ স্টেটের সাথে যোগাযোগের মাধ্যমে এই মাস্টারমাইন্ডরা 4 বছর আগে 2020 সাল থেকে, এটা বিভিন্ন জায়গায় আলোচনা হয়। সেরকম কি দীর্ঘ সময়ে হাতে নিয়ে তারেক রহমান সরকারকে নিয়েও ডিপ স্টেট কোনো খেলা করার, ডিপ স্টেট এবং ডিপ স্টেটের বাংলাদেশি যেই পোষ্য লোকজন, তারা কোনো খেলা শুরু করেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।